আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা 6.2 লেকচার 3 শুরু করব। 6.2 লেকচার 3, চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি 13 নম্বর অঙ্ক, 6.2 থেকে 13 নম্বর অঙ্ক, যেখানে লেখা আছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে আমরা কোশ্চেনটা তো একটু পরে আবারও পড়ব, তো আপাতত আমরা এখান থেকে শুরু করি, তারপর আমরা কোশ্চেনটা আবারও পড়ব। প্রথমত আমরা সবাই জানি, যে জিনিসটা জানতে চাওয়া হয় আমরা ওই জিনিসটা ধরে নিয়ে থাকি, ওই জিনিসটা আমরা মনে করে থাকি। যেমন জানতে চাওয়া হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, তো নিশ্চয়ই আমরা নিয়ম অনুসারে পিতা ও পুত্রের বর্তমান বয়সটি আমরা ধরে নিব। তাহলে চলো প্রথমে লিখে নেওয়া যাক, মনে করি পিতা ও পুত্রের বর্তমান বয়স। তাহলে আমরা বর্তমান বয়সটা ধরে নিব। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে মনে করি পিতার বর্তমান বয়স সমান x বছর, পুত্রের বর্তমান বয়স সমান y বছর। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। আমরা প্রথমে এটা ধরে নিলাম। তাহলে এবার আমাদের কাজ হবে যে প্রশ্ন অনুসারে আমরা বোঝার চেষ্টা করব। দেখো সবাই, লেখা ছিল 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। তাহলে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যে অনুপাত, সেটা তো এখানে দেওয়াই আছে। তো আমরা এখন বের করার চেষ্টা করি যে 5 বছর পূর্বে আসলে পিতা ও পুত্রের বয়সটা কত ছিল। অনুপাত তো তারা দিয়েই দিয়েছে এখানে। আমরা বের করার চেষ্টা করি 5 বছর পূর্বে তাদের বয়স আসলে কত ছিল। তাহলে তোমরা বলার চেষ্টা করো, তোমরা এখান থেকে বলার চেষ্টা করো বর্তমান বয়স যদি x এবং y হয়, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স কত হবে বলার চেষ্টা করো, এবং 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা বলতে পেরেছো, সেটা হচ্ছে বর্তমান বয়স যদি x বছর হয়, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল নিশ্চয়ই x-5। যেহেতু 5 বছর পূর্বে, তাহলে নিশ্চয়ই বর্তমান বয়স থেকে 5 বছর কমে যাবে, x-5। অনুরূপভাবে পুত্রের বয়সও হবে y-5। 5 বছর যেহেতু পূর্বে, সুতরাং নিশ্চয়ই বর্তমান বয়স থেকে 5 বছর কমিয়ে দিলে হয়ে যাবে 5 বছর পূর্বের বয়স। শিক্ষার্থীরা, চলো আমরা লিখে নিই ব্যাপারটা। দেখো, আমরা লিখেছি এখানে যে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল। তাহলে আমরা আবারও বলি, পিতার বয়স, বর্তমান বয়স যদি x বছর হয়, তাহলে 5 বছর আগে পিতার বয়স নিশ্চয়ই বর্তমান বয়স x থেকে 5 বছর কম ছিল, x-5 বছর। অনুরূপভাবে যদি আমরা চিন্তা করি 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত, পুত্রের বর্তমান বয়স যদি y বছর হয়, তাহলে 5 বছর আগে নিশ্চয়ই y থেকে 5 বছর মাইনাস হবে। বর্তমান বয়স থেকে 5 বছর নিশ্চয়ই কম ছিল। তাহলে আমরা বলতেই পারি যে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল x থেকে 5 মাইনাস এবং পুত্রের বয়স ছিল y থেকে 5 মাইনাস, যেহেতু 5 বছর আগের বয়স। শিক্ষার্থীরা, এখন কিন্তু আমরা বলতে পারি যে প্রশ্ন মতে বা প্রথম শর্ত মতে কি বলা আছে আমাদের এখানে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখার চেষ্টা করো যে প্রথম শর্ত মতে এখানে কি বলা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম শর্ত মতে দেখো, পিতার বয়স 5 বছর আগে x-5 ছিল। এটা অনুপাত লিখলাম, অনুপাত। দেখো, পুত্রের বয়স ছিল y-5। তাহলে কিন্তু 5 বছর পূর্বে এটা ছিল, পিতার বয়স ছিল এটা এবং পুত্রের বয়স ছিল এটা, এটা তার অনুপাত। এই অনুপাতটা কত?
দেখো সবাই যে প্রশ্নের মধ্যে বলা আছে এই অনুপাতটা হবে, দেখো বলা আছে অনুপাতটা হবে 3:1। এই দুই বয়সের অনুপাত হবে 3:1। তাহলে আমরা কিন্তু এখানে দুইটা বয়স কিন্তু আমরা অলরেডি লিখেছি। এই দুই বয়সের অনুপাত হবে 3:1, অনুপাতটা হবে 3:1। এখন তাহলে আমাদের কাজ হবে এখান থেকে ক্যালকুলেশন করা। তাহলে এখন ক্যালকুলেশন করতে গেলে আমরা সবাই জানি অনুপাত মানেই কিন্তু ভাগফল। অনুপাতকে তুমি যদি নর্মালি লিখতে চাও তার মানে তোমাকে ভাগ করে লিখতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটা বললাম অনুপাতকে যদি তুমি নর্মালি লিখো তাহলে ভাগ করে লিখতে হবে। x-5 ভাগ y-5, অনুপাত মানেই ভাগফল। সুতরাং অনুপাতকে নর্মালি লিখতে চাইলে ভাগ করে লিখতে হয়। 3:1 অনুপাত, অনুপাত মানে ভাগ, 3/1। সুতরাং আমরা মনে রাখবো যে অনুপাতকে নর্মালি লিখলে এরকম ভাগ দিয়ে লিখতে হয়। 3:1 মানে 3/1। x-5 অনুপাত y-5 এর মানেই x-5 ভাগ y-5, অনুপাতকে ভাগ দিয়ে লেখা যায়। এখন আমরা আর গুণন করি। আর গুণন করলে দেখো x-5 এর সাথে আর গুণন হবে, এই যে 1 হবে আর গুণন। তো 1 এর সাথে x-5 গুণ হলে এটা কিন্তু x-5ই থাকে। এখন দেখো ডান দিকে 3 এর সাথে গুণ হবে, আর গুণন হবে y-5। সো ডান দিকে হচ্ছে 3 ডান দিকে 3 y-5 ডান দিকে, এখানে আমাদের আর গুণন হলো। এবার যদি আমরা আরও একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটা হবে x-5, ডান দিকে 3টা ভেতরে গুণ করে দিই, ভেতরে হবে 3y-15। যদি আমরা এখান থেকে সবাইকে যদি আমরা পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসি তাহলে দেখো 3y বামে চলে আসলে -3y হয়ে যাবে, -15 বামে চলে আসলে হয়ে যাবে +15 = 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কেমন আসে দেখো সবাই। প্রথমে লিখলাম x, এবার লিখি y, দ্যাট মিন্স -3y। এবার লিখি ধ্রুবক পদগুলা, দেখো ধ্রুবক পদের মান কত আসে দেখো সবাই। এই যে 15 থেকে তুমি যদি -5 করো, 15 থেকে তুমি যদি 5 মাইনাস করে দাও নিশ্চয়ই সেটা +10 হবে। 15 - 5 নিশ্চয়ই সেটা +10 হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেলাম, আমরা এখানে একটা সমীকরণ পেলাম। এখন তুমি যদি চাও এই 10টাকে ডান দিকে নিয়ে যাবা, সেটা তোমার ইচ্ছা। তুমি যদি বামে রাখতে চাও সেটাও হবে, তুমি যদি চাও এটাকে ডানে নিয়ে যাবা সেটাও হবে। তো আমরা যেভাবে লিখেছি এভাবেই থাক। তাহলে আমরা এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা কিভাবে পেলাম? এটা কিন্তু আমরা পেলাম প্রথম শর্ত মতে পেলাম। শিক্ষার্থীরা, এখন নিশ্চয়ই আমাদেরকে যেতে হবে দ্বিতীয় শর্তে। তাহলে দ্বিতীয় শর্তে কি বলা আছে আমরা একটু দেখে আসি। দেখো সবাই, দ্বিতীয় শর্তে বলা আছে যে 15 বছর পর, আগে ছিল 5 বছর পূর্বে আর এখন বলছে 15 বছর পর, পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে 15 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে। তাহলে 15 বছর পর তাদের বয়সটা কত হবে এটা আমরা আগে দেখে আসি। 15 বছর পর তাদের বয়স কত হবে এটা আগে দেখে আসি আমরা। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বলার চেষ্টা করো যে 15 বছর পর পিতার বয়স কত হওয়া উচিত। তোমরা বলার চেষ্টা করো 15 বছর পর পিতার বয়স কত হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি পিতার কিন্তু বর্তমান বয়স কিন্তু ছিল x বছর। তাহলে পিতার বর্তমান বয়স যদি x বছর হয় তাহলে 15 বছর পর তার বয়স কত হবে? নিশ্চয়ই এই x এর সাথে 15 যোগ হয়ে যাবে। তাহলে বর্তমান বয়স x এর সাথে নিশ্চয়ই 15 বছর যোগ হয়ে যাবে। অনুরূপভাবে যদি আমরা চিন্তা করি যে পুত্রের বয়স 15 বছর পর কত হবে, দেখো সবাই, পুত্রের বর্তমান বয়স ছিল y বছর। তাহলে 15 বছর পর পুত্রের বয়স কত হয়ে যাবে? নিশ্চয়ই y এর সাথে আরও 15 বছর যোগ হয়ে যাবে। y এর সাথে আরও 15 বছর যোগ হবে। তাহলে 15 বছর পর যেহেতু, তাহলে y ছিল বর্তমান বয়স, তার সাথে আরও 15 যোগ হয়ে যাবে। 15 বছর পরের বয়স যদি আমরা জানতে চাই,
তাহলে আমরা বুঝতে পারলাম 15 বছর পর তাদের বয়স কত হবে। বর্তমান বয়সের সাথে 15 যোগ হয়ে গেল, বর্তমান বয়সের সাথে 15 যোগ হয়ে গেল। দ্বিতীয় শর্ত মতে এই দুই বয়সের অনুপাত, তার মানে পিতার বয়স ওই সময় হবে x+15 অনুপাত পুত্রের ওই সময় বয়স হবে y+15, এই দুইটার অনুপাত। প্রশ্নের মধ্যে কিন্তু এই অনুপাতটা বলা ছিল। দেখো সবাই, প্রশ্নের মধ্যে অনুপাতটা বলা ছিল 2:1। এই যে 15 বছর পরের বয়সের অনুপাত 2:1। তাহলে আমরা বলতেই পারি দ্বিতীয় শর্ত মতে এই বয়সের অনুপাতটা হবে 2:1। তাহলে আমরা যথারীতি আগের মতোই কাজ করি। আমরা কিন্তু একটু আগেই বললাম যে অনুপাত মানে ভাগফল, সুতরাং অনুপাতকে উঠায় দিলে এটা ভাগ হয়ে যাবে। অনুপাতকে উঠায় দিলে এরা ভাগ হবে, ডান দিকে অনুপাতকে উঠায় দিলে এরা ভাগ হয়ে যাবে। এবার আমরা আর গুণন করি। যদি আর গুণন করি তাহলে x+15 সাথে কোনাকুনি 1 গুণ করলে এটা হবে x+15, ডান দিকে y+15 সাথে আর গুণন হবে 2। তাহলে আমরা কোনাকুনি গুণ করলাম বা আর গুণন করলাম। বাম দিকের মানটাকে একই রাখি আর ডান দিকের মানকে এই 2কে আমরা ভিতরে গুণ করে দিই। 2কে ভিতরে গুণ করলে 2y+30। যদি আমরা এখান থেকে আরেকটু যোগ বিয়োগ করার চেষ্টা করি তাহলে আমরা কি করব? পক্ষান্তর করব। x+15 বাম পাশে ছিল থাক, আমরা ডান পাশ থেকে পক্ষান্তর করে 2y-কে বামে নিয়ে আসলে এটা হয়ে যাবে -2y। +30কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি সেটা হয়ে যাবে -30। আমরা পক্ষান্তর করে সবাইকে বাম পাশে নিয়ে আসলাম। পক্ষান্তরের মাধ্যমে যখনই আমরা সবাইকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা x-কে প্রথমে লিখি, -2y ঠিক তার পরে লিখি, -2y ঠিক তার পরে লিখি। নেক্সট 15 -30 করলে নিশ্চয়ই -15 হবে। তাহলে আমরা জানি 15 -30 করলে -15 হবে। শিক্ষার্থীরা এই অবস্থাতে আমরা এটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে দিলাম। তাহলে তোমাদেরকে কিন্তু বলেছিলাম আমি যে তোমরা যদি চাও এই ধ্রুবক পদকে ডান দিকে নিয়ে যাবা, তখন তুমি এদিকেও ধ্রুবক পদকে ডান দিকে নিয়ে যাবা। তাহলে তুমি যদি প্রথম সমীকরণে ধ্রুবক পদকে ডানে নিয়ে যাও, দ্বিতীয় সমীকরণেও তুমি ধ্রুবক পদকে ডানে নিয়ে যাবা। আবার তুমি যদি চাও যে দুই সমীকরণে ধ্রুবক পদ বাম পাশে রাখবা, তাহলেও হবে, যে কোনো একটা করলে হবে। তাহলে আমরা যেহেতু দুই সমীকরণে বাম পাশে রাখছি, আমরা চাইলে দুই সমীকরণে ডান পাশে নিয়েও কাজ করতে পারতাম। এখন আমাদের কাজ হবে আবারও সে আগের কথা, অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতি। শিক্ষার্থীরা দুইটা পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি আমরা ফলো করে কি করব? এখন 1 নং এবং 2 নং আমরা সমাধান করব যে কোনো একটা পদ্ধতিতে। মনে করো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি। দুইটা সমীকরণ এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা জানি অপনয়ন পদ্ধতিতে করতে গেলে যে কোনো একটা চলক বাদ দিতে হয়, যোগ বিয়োগের মাধ্যমে যে কোনো একটা চলক বাদ দিতে হয়। তো আমরা দেখার চেষ্টা করি যে কি করলে কোনো একটা চলক বাদ দেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীরা তোমরা যদি খেয়াল করো, আমি এই সমীকরণটাকে একটু উঠাই দিই, 2 নম্বর সমীকরণকে একটু 1 নম্বরের কাছাকাছি নিয়ে যাই। শিক্ষার্থীরা আমরা 2 নম্বর সমীকরণকে একটু 1 নম্বরের কাছাকাছি নিয়ে গেলাম তোমাদের বোঝানোর জন্য। দেখো সবাই, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তুমি যদি 1 আর 2 সরাসরি বিয়োগ করে দাও তাহলে দেখো এটাও x, বিয়োগ করলে নিশ্চয়ই x কেটে যাবে। তাহলে আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে এই মুহূর্তে সমাধান করতেছি। আবারও বলি, যদি কেউ চাও প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবা, তারটাও হবে, যে কোনো পদ্ধতিতে তুমি সমাধান করতে পারবা। তাহলে আমরা অপনয়ন পদ্ধতি করতেছি, যে কোনো একটা চলক বাদ দিতে হবে অপনয়ন পদ্ধতিতে। তো তুমি x চলক যদি বাদ দিতে চাও তাহলে তুমি শুধু বিয়োগ করে দিলেই হচ্ছে।
আবার তুমি যদি চাও ওয়াই চলক বাদ দিবা। ওয়াই চলক বাদ দিতে চাইলে তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই আগের অধ্যায় বা আগের এক্সারসাইজ, ওখানে বলা ছিল কি ওয়াইয়ের সহগ 3 দিয়ে গুণ করতে হবে 2 নাম্বারকে, ওয়াইয়ের সহগ 2 দিয়ে গুণ করতে হবে 1 নাম্বারকে। তার মানে এটার সহগ দিয়ে গুণ করতে হবে এটাকে, আর এটার সহগ দিয়ে গুণ করতে হবে এটাকে, তারপর বিয়োগ করলে এরা কাটবে। সো আমরা ওয়াই চলক বাদ দিতে চাইলে ওই কাজ করতে হবে, আর এক চলক বাদ দিতে চাইলে আগেই বললাম শুধু বিয়োগ করে দিলেই হচ্ছে। তাহলে আমরা এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করতেছি এবং সেই সমাধানে আমরা সরাসরি বিয়োগ করে এক চলকটা বাদ দিয়ে দিই। শিক্ষার্থীরা তোমরা তাহলে দেখতে পাচ্ছ, দেখো এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা কি করতেছি এখন সমীকরণ 1 ও 2 সরাসরি বিয়োগ করে। দেখো আমি এখানে সমীকরণ 1টা লিখে রেখেছি, সমীকরণ 1 এখানে লিখে রেখেছি, সমীকরণ 2 এই যে এখানে লিখে রেখেছি। সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করে দিই, আমরা সবাই জানি বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। তাহলে বিয়োগ করলে যদি চিহ্ন পরিবর্তন হয় তাহলে কিন্তু দ্বিতীয়টা চিহ্ন পরিবর্তন হবে। দ্বিতীয়টা চিহ্ন প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। দ্বিতীয়টা চিহ্ন প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। সবাই জানো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে চিহ্নগুলি পরিবর্তন হয়ে যায়। যখনই চিহ্নটা পরিবর্তন হয়ে গেল তখন দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স, প্লাস এক্স আর মাইনাস এক্স কিন্তু কাটাকাটি। তো তাহলে প্লাস এক্স এবং মাইনাস এক্স কেটে গেল। যখনই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তখন কি বাকি থাকে দেখো -3y, সাথে কিন্তু +2y। আমরা জানি উপরের চিহ্ন কিন্তু নেওয়া যাবে না, নিতে হবে পরিবর্তিত চিহ্ন। তাহলে পরিবর্তিত চিহ্ন হচ্ছে +2y আর এটা হচ্ছে -3y। -3y থেকে তুমি যদি +2y মাইনাস করে দাও, তুমি যদি যোগ করে দাও তাহলে এটা কি হবে, অথবা তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখেও রাখতে পারি একটু। ওকে, তাহলে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু বিস্তারিত লিখি। উপরেরটা -3y, উপরেরটা -3y, নিচেরটা কিন্তু +2y, নিচেরটা +2y, উপরেরটা +10, উপরেরটা +10, নিচেরটা +15, নিচেরটা হচ্ছে +15 = 0। তাহলে কিন্তু আমরা পরিবর্তিত চিহ্নগুলো নিলাম, আর x কিন্তু আগেই কেটে গেল, x কিন্তু কেটে গেল। এবার যদি আমরা যোগ বিয়োগ কন্টিনিউ করি তাহলে দেখা যাক কি আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি -3y থেকে +2y করলে নিশ্চয়ই -y থাকবে, -3y + 2y নিশ্চয়ই -y থাকবে, প্লাস 10 + 15 নিশ্চয়ই 25 হবে, 10 + 15 25। এখন আমরা যদি এটা পক্ষান্তর করে দিই তাহলে কি অবস্থা হবে দেখা যাক। পক্ষান্তর করলে এখান থেকে পক্ষান্তর করলে 25 বাম পাশে থাকলো, 25 বাম পাশে থাকলো, -y কে নিয়ে গেলাম ডান পাশে। -y ডান পাশে গেলে নিশ্চয়ই পক্ষান্তর হলে চিহ্ন পরিবর্তন হয়, পক্ষান্তর হলে চিহ্ন পরিবর্তন হয়, +y হয়ে যায়। শিক্ষার্থীরা এখন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে 25 সমান y, 25 সমান y মানে কি, মানে y সমান 25, 25 সমান y, তার মানে y সমান 25, একই কথা। আমরা জানি যদি যে কোনো একটা সাইড পক্ষান্তর করা হয় তখন চিহ্ন পরিবর্তন হয়, আর যখন উভয় সাইড একসাথে পক্ষান্তর করা হয় তখন আর চিহ্নের পরিবর্তন হয় না। যেমন এটা আসলো বাম দিকে, এটা গেল ডান দিকে, একসাথে উভয় পক্ষ চেঞ্জ করে দিলে তখন আর চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কিন্তু শুধুমাত্র একটা জিনিসকে যদি পক্ষান্তর করে ফেলো তখন চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। সো আমরা বুঝতে পারলাম 25 সমান y, তার মানে y সমান 25, y সমান 25। ওয়াইয়ের যে মানটি পেলাম এই মানটি আমরা সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাতে বসিয়ে দিব। সমীকরণ 1 অথবা 2 যেটা তোমার কাছে সহজ মনে হয়। আমরা দেখতে পাচ্ছি সমীকরণ 1, 2 দুইটাই মোটামুটি একই রকম। সমীকরণ 1 এবং সমীকরণ 2 দুইটাই মোটামুটি একই রকম। আমরা যে কোনো একটাতে ওয়াইয়ের মানটা বসিয়ে দিই। ওকে, তাহলে আমরা এই মুহূর্তে সমীকরণ 2-এ বসাচ্ছি, তোমরা চাইলে যে কোনো একটাতে বসাতে পারবে। তাহলে আমি এখন এই মানটি ওয়াইয়ের এই যে প্রাপ্ত মানটি, এই মানটি এখন বসিয়ে দিব সমীকরণ 2-এ। তবে শিক্ষার্থীরা ওয়াইয়ের মান 2 নং সমীকরণে বসিয়ে দেখো আমি 2 নং সমীকরণটি আরেকবার লিখে নিয়েছি। তোমরা দেখতে পারো 2 নং সমীকরণ কি ছিল, দেখো সবাই, এই যে 2 নং সমীকরণ ছিল x - 2y
-15 ইকুয়াল 0। 2 নং সমীকরণটি আমি এখানে আরেকবার লিখে নিয়েছি। এখন কি করব, ওয়াইয়ের মান বসিয়ে দিব 25। তার মানে এক্স মাইনাস 2 ইন্টু এই যে ওয়াইয়ের পরিবর্তে বসিয়ে দিব 25 -15 ইকুয়াল 0। এখানে তুমি গুণ দিতে পারো। তাহলে আমরা কি করলাম, ওয়াইয়ের মান বসিয়ে দিলাম 25। এবার আমরা যদি যোগ বিয়োগ করার চেষ্টা করি তাহলে কেমন হবে দেখো। যোগ বিয়োগ করার চেষ্টা করলে এক্স তো ঠিক আছে, মাইনাস 25 ইন্টু 2 50, 25 গুণ 2 50, মাইনাস 15 সমান সমান 0। এক্স মাইনাস 50 এবং 15, এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটাই মাইনাস থাকলে নিশ্চয়ই এরা চিহ্ন মাইনাস হবে কিন্তু এরা যোগ হবে। 50 এবং 15 এটা নিশ্চয়ই 65 হয়। তাহলে -50 -15 -65। যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে -65 ডান দিকে গেলে হয়ে যাবে +65। শিক্ষার্থীরা আমরা কিন্তু ওয়াইয়ের মান দেখো পেয়ে গেলাম 25, আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম 65। তোমাদের কি মনে আছে এই এক্স এবং ওয়াই কী জিনিস ছিল? এক্স ছিল, দেখো মনে করে দেখো, এক্স ছিল আমাদের পিতার বর্তমান বয়স। বুঝতে পারলাম পিতার বর্তমান বয়স 65 বছর। ওয়াই কি ছিল? ওয়াই ছিল পুত্রের বর্তমান বয়স। বুঝতে পারলাম পুত্রের বর্তমান বয়স আসলে 25 বছর। তারা কিন্তু আমাদের কাছে এটাই বের করতে বলেছিল। তাহলে আমরা এখন আনসার লিখে ফেলি। শিক্ষার্থীরা তাহলে আমরা আনসার লিখলাম, পিতার বর্তমান বয়স হচ্ছে এই যে 65 বছর। যেহেতু এক্স ছিল আমার পিতার বর্তমান বয়স, নিশ্চয়ই মনে আছে তোমাদের। পুত্রের বর্তমান বয়স 25 বছর, অর্থাৎ ওয়াইয়ের যে মানটি পেয়েছিলাম 25, ওয়াই নিশ্চয়ই পুত্রের বর্তমান বয়স ছিল, নিশ্চয়ই মনে আছে। তাহলে পুত্রের বর্তমান বয়স 25 বছর, এটাই আমাদেরকে বের করতে বলেছিল, আমরা কিন্তু বের করলাম। তাহলে তোমরা নিয়মিতভাবে, আমি আবারও তোমাদের জন্য স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি, তোমরা টোটাল ম্যাথটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে তোমরা সহজে লিখে নিতে পারবে তোমাদের খাতায় এবং তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তাহলে তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নিবে, আমি তোমাদের জন্য ব্যবস্থা করি। শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের আজকের ম্যাথের প্রথম অংশটা। সবাই এই অবস্থাতে স্ক্রিনশট নাও একটা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিতে পেরেছ। আমি তাহলে নেক্সট, তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও। এই অবস্থাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিয়েছো। এখন তোমরা পরবর্তীতে এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও। সবাই এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও। আমি যাচ্ছি পরের অংশে। দেখো সবাই, পরের অংশটা ছিল এরকম, এটা ছিল আমাদের ঠিক পরের অংশটা। ওকে, তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নাও। তাহলে আশা করি তোমরা নিয়েছো। তাহলে ফাইনালি লাস্ট স্ক্রিনশট তোমরা এখন নেবে। এটা ছিল আমাদের লাস্ট স্ক্রিনশট। শিক্ষার্থীরা, এই অবস্থাতে তোমরা শেষ স্ক্রিনশটটা নিয়ে নাও। আশা করি তোমরা নিতে পেরেছো। তোমরা ম্যাথটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।